ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাকোয়াকালচার অর ফিশারি সায়েন্স রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পবিত্র দাস। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে তুলে ধরব ভেনামি চাষের দুটো গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকন অল করে দেবেন। প্রচণ্ড রোদ থাকবার কারণে ক্যামেরার দিকে তাকিয়ে স্পিচ দিতে আমার প্রবলেম হচ্ছে, তাই এই মুহূর্তে আমার ফেস এক্সপ্রেশন কিছুটা হলেও অ্যাবনর্মাল দেখাতে পারে। এটা নিয়ে কোনো মাইন্ড করবেন। আপনারা সকলেই হয়তো জানেন যে 2025 সালে ভেনামি চাষ করতে গিয়ে সামার ক্রপিং, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় বিস্তীর্ণ এলাকার বহু প্রজেক্টে হোয়াইট ফেকাল ডিজিজ অর্থাৎ সাদা পায়খানা খুব একটা ক্ষতিকর প্রভাব ফেলে বহু প্রজেক্ট নষ্ট করে, কিন্তু আরএমএস সমস্যার কারণে বহু প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কালচার পন্ডে চিংড়ি তৈরি হলেও এক্সপেক্টেড বায়োমাস পাওয়া যায়, অর্থাৎ হারভেস্টের পরবর্তীকালে আশানুরূপ চিংড়ি পাওয়া যায়নি পুকুর থেকে। প্রিয় চাষি বন্ধু, এর প্রধান গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আরএমএসের প্রকোপ। আরএমএস একটি শর্ট ফর্ম, এর পুরো নাম হচ্ছে রানিং মোর্টালিটি সিনড্রোম। কালচার রানিং স্টেজে একবার আরএমএস চলে এলেই পুকুর থেকে বায়োমাস কমতে থাকবে, পুকুরের পরিবেশ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে পড়বে, চিংড়ি সফলভাবে খাদ্য গ্রহণ করবে না। ট্রে চেকে সামান্য পরিমাণ হলেও সবসময় কিছুটা খাদ্য থেকেই যাবে, ফলে ফিড ম্যানেজমেন্ট করতে আপনি নানা রকম সমস্যার মুখোমুখি হবেন। বিভিন্ন মেডিসিন প্রয়োগ করার পরেও যথোপযুক্তভাবে কাজ পাবেন। এর ফলে এই চিংড়ি কালচার করতে গিয়ে আপনি নানাভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। সর্বপ্রথমে উল্লেখ করব কালচার রানিং স্টেজে এই আরএমএস কেন আসে। কালচার চলাকালীন অবস্থায় বিশেষ কয়েকটি কারণের জন্য এই আরএমএস কালচারত অবস্থায় চলে আসে। তার মধ্যে অন্যতম হচ্ছে স্টকিং ডেন্সিটি হাই, ওয়েদার চেঞ্জ, ডিওসি লং, বিভিন্ন প্রকার টক্সিক গ্যাসের ক্ষতিকর প্রভাব, মল্টিং প্রবলেম, হোয়াইট মাসেল, এছাড়াও বিভিন্ন ক্ষতিকর ভাইরাসের আক্রমণের ফলে আরএমএস চলে আসতে পারে পুকুরে। বিশেষ করে নোটিস করবেন যে স্বাভাবিকভাবে কালচারত অবস্থায় চিংড়িগুলো সুস্থভাবে খাদ্য গ্রহণ করে বেড়ে উঠেছিল, হঠাৎ করে ওয়েদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুকুরে আরএমএস চলে এসছে। আর এই আরএমএস হওয়া মানে চিংড়ি মরে গিয়ে লাল হয়ে পুকুরে ভাসতে থাকবে। ওরকম অবস্থায় পুকুরে নেমে সার্চ করলে মাল্টিপল প্লেসে বহু গর্ত নোটিস করবেন। উক্ত গর্তগুলোতে দুটো চারটে করে মরে যাওয়া লাল চিংড়ি দেখতে পাবেন। শুধু তাই নয়, আরও পর্যবেক্ষণ করবেন স্বাভাবিক চিংড়ি ওই মরে যাওয়া চিংড়িগুলোকে কেটে খাচ্ছে। এই কারণে আপনার পুকুর স্বাভাবিক অবস্থায় যে পরিমাণে ফিড খেত তার থেকে কম পরিমাণ খাদ্য গ্রহণ করবে। এবার আপনার মধ্যে কোশ্চেন আসবে যে কালচারত অবস্থায় ক্ষতিকর টক্সিক গ্যাসগুলোকে কীভাবে কন্ট্রোল করব। বিশেষ করে অ্যামোনিয়া, নাইট্রেট এবং H2S উক্ত গ্যাসগুলো কালচার পুকুর থেকে দূর করবেন কিভাবে, উক্ত বিষয়টি নিয়ে আমি বিস্তারিতভাবে একটু পরে আলোচনা করছি। এই মুহূর্তে আরএমএসের অন্যতম গুরুত্বপূর্ণ কারণগুলি সম্পর্কে তুলে ধরছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি হাই ডেনসিটিতে চারা মজুত করেন, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ চারা পুকুরে মজুত করেন, সেক্ষেত্রে আরএমএস চলে আসতে পারে। অধিক ঘনত্বে চারা মজুত করবার কারণে চিংড়িগুলো যখন বড় হয়ে যাবে তখন বটম লেভেল বারে বারে নষ্ট হয়ে যাবে। আর পুকুরের বটম লেভেল মানেই চিংড়ির বসার জায়গা এবং খাদ্য খাওয়ার জায়গা। ওই জায়গাটি পরিষ্কার না থাকলে চিংড়ির মোড়ক তো লাগবেই। আপনি যদি ভেনামি চাষ করতে গিয়ে অধিক দিন যাবৎ কালচার রানিং করেন, সেক্ষেত্রে আরএমএস চলে আসবে আপনার পুকুরে। বিস্তারিতভাবে বলতে গেলে আপনার চিংড়ির বয়স যদি 110 দিন বা তার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পন্ডে আরএমএস আসার প্রবল সম্ভাবনা থাকে। কালচার চলাকালীন অবস্থায় বিভিন্ন ক্ষতিকর ভাইরাসের আক্রমণ ঘটলে পুকুরে আরএমএস চলে আসবে। এছাড়াও কালচার চলাকালীন অবস্থায় চিংড়ি যখন বড় হয়ে যায় তখন আপনি কি করেন, অত্যাধিক পরিমাণে খাদ্য প্রদান করেন। আপনি যদি কালচার পন্ডে ওভার ফিডিং করে থাকেন, সেক্ষেত্রে অবশিষ্ট খাবার পচে গিয়ে বিভিন্ন প্রকার টক্সিক গ্যাস তৈরি করে থাকে, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, H2S, etc। এছাড়াও ইজি মল্টিং না করতে পারলে কালচাররত চিংড়িগুলো আরএমএসের প্রকোপে পড়ে। পুকুরের ওয়াটার প্যারামিটার সঠিক না থাকলে হার্ডনেস লেভেল বেশি হয়ে থাকে। এই হার্ডনেস লেভেল অধিক হলে চিংড়িগুলো ইজি মল্টিং করতে ব্যর্থ হয়, আর চিংড়িগুলো ইজি মল্টিং করতে ব্যর্থ হওয়ার কারণে পুকুরে আরএমএস চলে আসে। আপনি হয়তো পুকুরে মিনারেলস প্রয়োগ করছেন, কিন্তু সঠিক রেশিওতে প্রত্যেকটি মিনারেলস না থাকবার কারণে পুকুরে হোয়াইট মাসেল চলে আসে। কালচারত অবস্থায় হোয়াইট মাসেল চলে এলে পুকুরে রানিং মোর্টালিটি। এবার আমি সম্পূর্ণরূপে আলোচনা করি এই রানিং মোর্টালিটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি পন্থা অবলম্বন করব। কালচার শুরু করবার পূর্বে যে বিষয়টি সর্বপ্রথমে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে স্টকিং ডেন্সিটি লো করে চারা মজুত করুন।
কারণ অধিক ঘনত্বে চারা মজুত করলে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে কালচার চলাকালীন অবস্থায় পন্ডে আরএমএস চলে আসবে। এরপর আসি লং ডিওসি। আপনি যদি অধিক দিন ধরে বেনামি চিংড়ি চাষ করেন, অর্থাৎ আপনার চিংড়ির বয়স যথাক্রমে 110 দিন বা তার অধিক হয়ে গেছে, তখন জল এবং মাটির গুণগত মান যথাক্রমে কালচার করতে গিয়ে নষ্ট হয়ে গেছে তুলনামূলকভাবে। আর এই জলের গুণগত মান এবং মাটির গুণগত মান সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার কারণে পুকুরে আরএমএস চলে আসবে। এরপরে আসে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনস এবং ক্লাইমেট চেঞ্জ। প্রিয় চাষি বন্ধু, ওয়েদার কন্ট্রোল করা আমাদের হাতে নেই। হঠাৎ করেই যদি ওয়েদারে পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কালচার পন্ডে আরএমএস চলে আসে। হঠাৎ করে জলের তাপমান বৃদ্ধি পাওয়া, আবার হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয় চলে আসা, কালচার চলাকালীন অবস্থায় এই সমস্ত বিষয়গুলি ঘটলে আরএমএস চলে আসে। এছাড়াও বিভিন্ন প্রকার ক্ষতিকর ভাইরাসের আক্রমণ ঘটলে পুকুরে রানিং মোর্টালিটি চলে আসে, যেমন WSSV, IMNV, AHPND। এই সমস্ত ক্ষতিকর ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটি হলো বাইরে থেকে ভাইরাস যাতে কালচার পন্ডে না আসে, সেই জন্য কালচার পন্ডে পুরোপুরি ভাইরাস ক্যারিয়ারের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। তার জন্য ভীষণ কঠোরভাবে বায়োসিকিউরিটি মেনটেন করবেন। এর জন্য প্রজেক্টের চারপাশে ক্রাবনেট দিয়ে খুব ভালো করে ঘিরতে হবে এবং সিলিং বরাবর বার্ড ফেন্সিং সুতো টাঙাতে পারেন। এর ফলে বাইরে থেকে বিভিন্ন প্রকার ক্যারিয়ার বার্ড পন্ডে প্রবেশ করতে পারবে না। এছাড়াও প্রজেক্টে ব্যবহৃত প্রত্যেকটা জিনিসপত্র পিপি অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে ডুবিয়ে স্যানিটাইজ করে পুকুরে ব্যবহার করবেন। এছাড়াও বিভিন্ন প্রকার ক্ষতিকর ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন প্রকার ট্রিপল সল্ট জাতীয় ভাইরাস গার্ড অথবা স্যানিটাইজারের উপর গুরুত্ব না দিয়ে ওয়াটার প্রোবায়োটিকের উপর জোর দেবেন। চিংড়ি সুস্থ স্বাভাবিক রাখতে, সাথে চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সময় মতো ওয়াটার প্রোবায়োটিক ব্যবহার করুন। যে সমস্ত ক্ষতিকর টক্সিক গ্যাসের কারণে কালচার পন্ডে আরএমএস চলে আসে, তাদের মধ্যে প্রধান হচ্ছে নাইট্রেট। পুকুরে নাইট্রেট গ্যাস তৈরি হলে চিংড়ির ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যায়। এবার শুধুমাত্র নাইট্রেট গ্যাসের কারণে পুকুরে আরএমএস আসে তা নয়, এর সাথে অ্যামোনিয়া এবং H2S এই দুটো ক্ষতিকর গ্যাসের প্রভাবেও রানিং মোর্টালিটি চলে আসে। এই রানিং মোর্টালিটি থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম পুকুর থেকে ক্ষতিকর গ্যাস রিমুভ করতে হবে। এর জন্য সুবিধা থাকলে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করুন। এই ওয়াটার এক্সচেঞ্জ করার মাধ্যমে জলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ অনেকটাই কমে যাবে। আর H2S কন্ট্রোল করবার ক্ষেত্রে জিওলাইট এবং H2O2 মিশিয়ে একসাথে অ্যাপ্লাই করবেন। অ্যামোনিয়া দূর করবার জন্য পুকুরের কন্ডিশন অর্থাৎ পরিস্থিতি বুঝে ইউকা পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করবেন। তৎসঙ্গে অতি অবশ্যই সাইনি ওয়েদার দেখে এই প্রকার মেডিসিন অ্যাপ্লিকেশান করবেন। আরএমএসের জন্য দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতিকর গ্যাস হচ্ছে নাইট্রেট। এই নাইট্রেটের প্রকোপের কারণে বহু সংখ্যক কালচার পন্ড বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালচার সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পূর্বেই হারভেস্টিং হয়ে গেছে। কালচার পন্ড থেকে নাইট্রেট দূর করবার জন্য গ্র্যানুয়েল সল্ট অর্থাৎ দানা লবণ অ্যাপ্লাই করবেন। চিংড়ির বয়স যথাক্রমে 50 দিন বা তার অধিক হয়ে যায়, সেক্ষেত্রে জলের উচ্চতা অনুযায়ী 7 থেকে 10 কেজি প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে লবণ অ্যাপ্লাই করবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রকার নাইট্রেট কন্ট্রোলার মেডিসিন অ্যাভেলেবেল থাকে মার্কেটে, ওগুলোর কার্যক্ষমতা দেখে তবেই পারচেস করে পুকুরে অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার পুকুরের নাইট্রেট লেভেল অনেকটাই কন্ট্রোলে থাকবে। আর প্রোবায়োটিক বেস নাইট্রেট কন্ট্রোলার মেডিসিন যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পাবেন। আপনার কালচার পন্ডে যদি মল্টিং প্রবলেম থাকে, সেক্ষেত্রেও আরএমএস আসবে। কালচার পন্ডে যদি জল ও মাটির গুণগত মান ঠিক না থাকে, সেক্ষেত্রে কালচার পন্ডে মল্টিং প্রবলেম আসবে। জলের মধ্যে যদি সঠিক পরিমাণে মিনারেলস ডেফিসিয়েন্সি অর্থাৎ প্রত্যেকটি মেজর মিনারেলস সঠিক রেশিওতে না থাকে, সেক্ষেত্রে মল্টিং প্রবলেম আসবে। কালচাররত চিংড়ির বায়োমাস অনুযায়ী সোডিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম সঠিক রেশিওতে যদি না আমরা প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে কালচার পন্ডে রানিং মোর্টালিটি চলে আসবে। প্রথমে ডাবল সেল হয়ে চিংড়িগুলো ভাসতে থাকে এবং পরবর্তীকালে মারা যায়। এইভাবেই কালচার পন্ডে আরএমএস চলে আসে। ইজি মল্টিং করাতে গেলে সঠিক রেশিওতে পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করবেন। তার সঙ্গে কালচার পন্ডে ওয়াটার হার্ডনেস মেনটেন করতে EDTA অ্যাপ্লাই করবেন। বিশেষ কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট মাসেলের প্রকোপ দেখা দিলে কালচার পন্ডে আরএমএস চলে আসে। দেখা যাবে কালচার পন্ডে আপনি যথেষ্ট পরিমাণে মিনারেলস অ্যাপ্লিকেশন করছেন, তা সত্ত্বেও পন্ড থেকে হোয়াইট মাসেল যাচ্ছে না। এর মানে বুঝে নেবেন কালচার পন্ডে ওয়াটার প্রোবায়োটিকের যথেষ্ট ক্রাইসিস রয়েছে। চিংড়ির দৈহিক বৃদ্ধি
তথা ইজি মল্টিংয়ের ক্ষেত্রে প্রোবায়োটিক এবং মিনারেলস যুগ্মভাবে সাহায্য করে থাকে। যদি উপযুক্ত পরিমাণে প্রোবায়োটিক আপনি পুকুরে প্রয়োগ করেন, সেক্ষেত্রে প্রোবায়োটিকের মধ্যে যে অণুগুলো উপস্থিত থাকে, উক্ত অণুগুলো জলে দ্রবীভূত মিনারেলগুলি সংগ্রহ করে চিংড়ির শরীরে অ্যাডপ্ট করায়। তাহলে আমরা জেনে নিলাম যে হোয়াইট মাসেল কাটাতে মিনারেলসের সঙ্গে সঙ্গে প্রোবায়োটিকেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। কালচার করতে গিয়ে মিনারেলসের খরচ কমানো, তাছাড়া খুব সহজে মিনারেলের ঘাটতি পূরণ করতে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাপ্লাই করবে। আরও একটি বিশেষ কারণে কালচার পন্ডে আরএমএস আসে, সেটা হচ্ছে জলের রং গাঢ় সবুজ বা গাঢ় বাদামি বর্ণ ধারণ করা। আপনার পুকুরের জলের রং যদি গাঢ় সবুজ বা অতি ঘন লালচে বাদামি রং থাকে, জলের ওরকম অবস্থায় উপকারী ব্যাকটেরিয়ার কার্যক্ষমতা প্রায় থাকে না বললেই চলে। আবার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ঘাটতি থাকবার ফলে পুকুরের চিংড়িগুলো মরতে থাকে। টানা কয়েকদিন বৃষ্টি চলার পরবর্তী সময় যখন সাইনি ওয়েদার আসে, তখন টক্সিক গ্যাসগুলো উপরে উঠে আসে, অর্থাৎ কালচার পন্ডে গ্যাস ফর্ম হয়ে যায়। ওরকম অবস্থায় আমরা কি করি, গ্যাস পাউডার এবং জিওলাইট অ্যাপ্লাই করি। আর ইউকা পাউডার এবং জিওলাইটের ডোজেসটা যদি অল্প পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে জল হাই ব্লুম ধারণ করে। জলের মধ্যে একটি ঘন সবুজ স্তর উঠে আসে, সঙ্গে ক্ষতিকর টক্সিক গ্যাসগুলো রিলিজ হতে থাকে। তার সঙ্গে শুরু হয়ে যায় মোর্টালিটি, অর্থাৎ পুকুরের মাল্টিপল প্লেসে চিংড়িগুলো লাল হয়ে মরে ভাসতে থাকে। এবার আপনার মধ্যে প্রশ্ন উঠবে যে আমরা এই হাই ব্লুম সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো বা পুকুর থেকে হাই ব্লুম কীভাবে কাটাবো। সর্বপ্রথম বলে রাখি, পরিস্থিতি থাকলে হিউজ পরিমাণে ওয়াটার এক্সচেঞ্জ করুন। পুকুরের টোটাল জলের 3 ভাগের 1 ভাগ পরিবর্তন করে নতুন জল পুকুরে অ্যাড করুন। এর পরবর্তী সময় ওই অবস্থাতেই রোডোকোকাস রোডোব্যাক্টর জাতীয় লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন পুকুরে। এবার লিকুইড প্রোবায়োটিক বলতে সাধারণত প্রিয়েস প্রকৃতির প্রোবায়োটিক হয়ে থাকে, যার মধ্যে রোডোকোকাস রোডোব্যাক্টর, নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর ইটিসি ব্যাকটেরিয়া থাকে। প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 5 ফুট জলের উচ্চতায় 5 থেকে 7 লিটার লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন। আর এই লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করার 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার পুকুরের জল পাতলা হয়ে যাবে, অর্থাৎ জলের রং হাই ব্লুম থেকে পাতলা সবুজ বর্ণ ধারণ করবে। এর পরবর্তী 24 ঘন্টার মধ্যে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন, কমপ্লিট সলিউশন আপনি পেয়ে যাবেন। লিকুইড প্রোবায়োটিক অ্যাপ্লাই করার পরবর্তী সময় যদি ব্লুম না কাটে, সেক্ষেত্রে কী করবেন, প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 20 কেজি লবণ ঝুলিয়ে দেবেন। এই প্রসেস অবলম্বন করলে নাইট্রেট গ্যাসের রিলিজ হওয়ার প্রক্রিয়াটি খুব দ্রুত হবে এবং 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে নাইট্রেট গ্যাস কন্ট্রোল হয়ে যাবে। আর এই অবস্থায় এরিয়েশন টাইমিংসটা বাড়িয়ে দেবেন, বিশেষ করে রাত্রিবেলা চেষ্টা করবেন যে সারা রাত ধরে এরিয়াটা চালানোর। পুকুরের বটম কন্ডিশন যদি খুব খারাপ হয়, সেক্ষেত্রে নাইট্রেট গ্যাস আধিপত্য বিস্তার করে। এর জন্য আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে পুকুরের ডিও লেভেল মেনটেন করা ভীষণ জরুরি। বিশেষ করে চিংড়িগুলো যখন মল্টিং স্টেজে চলে আসে, পুকুরের ডিও লেভেল শর্টেজ হলে রানিং মোর্টালিটি শুরু হয়ে যায়। ভেনামি চিংড়ি ইজি মল্টিং করার জন্য একটা সাপোর্টের প্রয়োজন হয়, আর এই সাপোর্ট পাওয়ার জন্য পুকুরের বিভিন্ন জায়গায় এরা গর্ত করে থাকে। আর পুকুরের বটম লেভেলে আছড়ানো মানে যদি বটম লেভেল নষ্ট হয়ে থাকে বা বটম লেভেল অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকর গ্যাস যেমন অ্যামোনিয়া নাইট্রেট, H2S জাতীয় টক্সিক গ্যাসের প্রভাবে কালচাররত চিংড়িগুলো ইজি মল্টিং করতে অসক্ষম হয়ে ওঠে। এর ফলে কালচার পন্ডে রানিং মোর্টালিটি চলে আসে। পুকুরের বটম ট্রিটমেন্ট করার ক্ষেত্রে বা বটম থেকে ক্ষতিকর টক্সিক গ্যাস দূর করতে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড বালির সাথে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দিতে পারে। আবার শুধুমাত্র ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করলে হবে না, রুটিন মেপে ওয়াটার কন্ডিশন এবং সারাদিনে যে পরিমাণ খাদ্য দিচ্ছেন তার উপরে হিসেব করে চিংড়ি বড় হয়ে গেলে প্রত্যেক 7 থেকে 10 দিন অথবা 15 দিন অন্তর একবার করে স্ট্রং কোয়ালিটি সয়েল প্রোবায়োটিক নদীর বালির সাথে খুব ভালো করে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দিন। এর ফলে আপনার পুকুরের পন্ড বটম খুবই স্ট্রং থাকবে। আপনার কাছে যদি নাইট্রেট কন্ট্রোলার প্রপার মেডিসিন না থাকে, সেক্ষেত্রে গ্র্যানুয়েল সল্ট অ্যাপ্লাই করবেন এবং দানা লবণের চেয়ে কোনো ভালো কার্যকরী মেডিসিন নাইট্রেটের এখনও আবিষ্কার হয়নি। লবণ ব্যবহার করার পূর্বে একটা বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে লবণ এক প্রকার র প্রোডাক্ট। এই লবণ ব্যবহারের ফলে আপনার পন্ডে সাইড ইফেক্ট আসতে পারে, অর্থাৎ চিংড়ি কাটার পরিমাণটা বাড়তেও পারে। অতিরিক্ত পরিমাণ লবণ অ্যাপ্লিকেশন করার ফলে আপনার পন্ডের ওয়াটার হার্ডনেস বেড়ে যাবে, আর ওয়াটার হার্ডনেস বেড়ে গেলেই চিংড়ি কাটতে শুরু করবে। বহু ক্ষেত্রে দেখা গেছে
প্রবল বর্ষার পরবর্তী সাইনি ওয়েদার চলাকালীন অবস্থায় কালচার পন্ডের বিক্ষিপ্ত জায়গাতে রেড প্লাঙ্কটন অর্থাৎ লাল প্লাঙ্কটন উপস্থিত হয়েছে। কয়েকদিন যাবৎ এইভাবে চলার পরবর্তী সময় সারা পুকুরের জলের রং লালচে বাদামি হয়ে যাবে। যদি আপনার কালচার পন্ডে চিংড়ি বড় হয়ে থাকে এবং এরকম অবস্থার সৃষ্টি হয়, তাহলে অতি অবশ্যই পুকুরে রানিং মোর্টালিটি চলে আসবে। এরকম সমস্যা আসার প্রধান কারণ হচ্ছে প্রবল বৃষ্টিপাতের কারণে পুকুরের পাড় ধুয়ে জল নিচে পড়েছে, অর্থাৎ কালচার পন্ডে এসে জমা হয়েছে এবং এই জল জমা হওয়ার ফলে পুকুরে অর্গানিক লোড হয়ে গেছে। আর কালচার পন্ডে অর্গানিক লোড হওয়া মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া হিসেবে ভিব্রিও খুব দ্রুত ইনক্রিজ করতে আছে। ফলে উক্ত পুকুরে ওয়াটার প্রোবায়োটিকের যথেষ্ট পরিমাণে ক্রাইসিস তৈরি হয়েছে। চিংড়ি চাষের উপযুক্ত ফ্রেন্ড ব্যাকটেরিয়ার অভাবে চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার যথেষ্টই কমে গেছে। ফলে উক্ত পন্ডে আরএমএস সৃষ্টি হয়েছে। এই অবস্থায় কালচার পন্ডটিকে রক্ষা করবেন কিভাবে? উপযুক্ত পরিস্থিতি থাকলে 50% অ্যাবাভ ওয়াটার এক্সচেঞ্জ করবেন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য জিওলাইট পাউডার 5 থেকে 6 কেজি এবং ডলোমাইট 10 থেকে 12 কেজি এরিয়েশন চলাকালীন অবস্থায় সারা পুকুরে অ্যাপ্লাই করুন। এর পরবর্তী সময় কালচার পন্ডে ইডিটিএ পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করে চিংড়িগুলোকে নরম করে নিন। এবার আপনার কাজ হচ্ছে পুকুরের অ্যামোনিয়া এবং নাইট্রেট লেভেল চেক করা। যদি অ্যামোনিয়া দেখা যায় সেক্ষেত্রে ইউকা পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করবেন পরিস্থিতি অনুযায়ী। তার সঙ্গে বটম ট্রিটমেন্ট করার ক্ষেত্রে স্ট্রং সয়েল প্রোবায়োটিক নদীর বালির সাথে খুব ভালো করে মিশিয়ে সারা পুকুরে অ্যাপ্লাই করবেন। আবার যদি কালচার পন্ডে নাইট্রেট দেখা যায় সেক্ষেত্রে দানা লবণ অ্যাপ্লাই করুন প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়াতে 7 থেকে 10 কেজি 5 ফুট জলের উচ্চতায়। এই প্রসেস কমপ্লিট হলেই 24 ঘন্টা বাদ দিয়ে হাইড্রোসিস ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করুন। আশা করছি আগামী 7 দিনের মধ্যে এই প্রবলেমের উপযুক্ত সলিউশন হয়ে যাবে। কালচার পন্ড থেকে আরএমএস দূর করতে যেই প্রসেস আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা ওই পন্থা অবলম্বন করে পুকুর থেকে রোগ তাড়াতে পারেন। অথবা আরএমএস সম্পর্কে বিশদে জানতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঙ্গে আজকের এই টপিকটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। এবার সম্পূর্ণরূপে আলোচনা করব দ্বিতীয় গুরুত্বপূর্ণ ডিজিজ অর্থাৎ WSSB অর রেড ভাইরাস নিয়ে। ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে মারণ ভাইরাসগুলির মধ্যে অন্যতম হচ্ছে WSSB, যার পুরো নাম হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। আবার অনেকে এটাকে রেড ভাইরাস অর্থাৎ লাল রোগ হিসেবে চিহ্নিত করে থাকেন। এবার আপনাদের সম্পূর্ণরূপে বলে রাখি, প্রতি বছর বহু প্রজেক্ট এই WSSB অর রেড ভাইরাসের আক্রমণে নষ্ট হয়ে যায়। একটা ভেনামি প্রজেক্ট শুরু থেকে হারভেস্টিং পর্যন্ত হিউজ পরিমাণে ফান্ডিং ইনভেস্ট করতে হয়। তাছাড়া লেবারদেরও যথেষ্ট পরিমাণে হেডেক নিয়ে কাজ করতে হয়। সঠিকভাবে ট্রিটমেন্ট করা থেকে শুরু করে পন্ড ম্যানেজমেন্ট তথা কালচার পন্ডে কালচার রানিং স্টেজে ফিড ম্যানেজমেন্ট করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সব কিছুর ঊর্ধ্বে বিরাজ করে মারণ ভাইরাস অর্থাৎ WSSB। বিশেষ কিছু ক্ষেত্রে সমীক্ষা করে দেখা গেছে একটা প্রজেক্টে সমস্ত কিছু ফুলফিল করা হয়েছে, অর্থাৎ প্রপার সয়েল প্রিপারেশান, তার পরবর্তী সময়ে ভাইটালভাবে ওয়াটার প্রিপারেশান করে সিড স্টকিং করা হয়েছে। আবার এই সিড স্টকিং হওয়ার পরবর্তী সময়ে নিয়ম মেনে প্রত্যেক 3 থেকে 4 দিন অন্তর প্রোবায়োটিক এবং মিনারেলস অ্যাপ্লিকেশান করা হয়েছে। তার সঙ্গে অভিজ্ঞ কালচারিস্টের সাহায্যে চিংড়ির ছোট অবস্থা অর্থাৎ চারা মজুতের সময় থেকে সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করা হয়েছে। পুকুরে ব্যবহৃত সমস্ত প্রকার দ্রব্য অর্থাৎ মগ, বালতি থেকে শুরু করে নেট, জাল ইত্যাদি প্রত্যেক সময়ে নিয়ম মেনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে ডুবিয়ে অর্থাৎ স্যানিটাইজ করে ব্যবহার করা হয়েছে। এত সব কিছু বিভিন্ন গুরুত্ব সহকারে পালন করার পরেও কালচার পন্ডে WSSB অর রেড ভাইরাস চলে এসছে এবং এই WSSB অ্যাটাক করার কারণে পুরো প্রজেক্ট নষ্ট হয়ে গেছে। অর্থাৎ একটা প্রজেক্টের মধ্যে 2টা, 4টা, 5টা, 10টা, 50টা কিংবা 100টা পর্যন্ত পন্ড থাকে। সর্বপ্রথম প্রত্যেকটি প্রজেক্টের একটি পন্ড WSSB আক্রান্ত হয়। প্রথম পুকুরে অ্যাটাক করার পরবর্তী 3 থেকে 4 দিন, সর্বোচ্চ হলে 7 দিন অন্তর একটা পুকুর এই ভাইরাসের কবলে পড়ে নষ্ট হবে। প্রত্যেকটি আলাদা আলাদা পুকুরে এই ভাইরাস অ্যাটাক করবে। এইভাবে চলতে থাকলে ভাইরাস পিরিয়ডের সময়কালে একটি প্রজেক্টের মধ্যে কালচাররত পন্ডগুলো এইভাবেই ভাইরাস আক্রান্ত হতে থাকে এবং একটা সময়
পুরো প্রজেক্টই এই ভাইরাসের কবলে নষ্ট হয়ে যায়। এর ফলে এই প্রজেক্টের যিনি ওনার থাকেন তিনি হিউজ পরিমাণে লস করেন। শুধু তাই নয়, এই ভাইরাস আক্রান্ত প্রজেক্টের পাশাপাশি যে সমস্ত বড় ছোট প্রজেক্ট থাকবে বা একাধিক পণ্ড থাকবে, উক্ত পণ্ডগুলো বা প্রজেক্টগুলো এই মারণ রোগে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। বলতে গেলে একটা নির্দিষ্ট এরিয়ায় অবস্থিত পুকুরগুলো যখন WSSP নামক মারণ রোগে আক্রান্ত হয়, উক্ত এরিয়ায় পাশাপাশি অবস্থিত বহু পণ্ড ধ্বংস করে যায়। বলতে গেলে ভেনামি চাষের ক্ষেত্রে রেড ভাইরাস অথবা WSSP কিছুটা কোভিড-19-এর মতো, যে কোনো একটা মাধ্যম পেলেই নতুন জায়গায় আক্রমণ করে বসে। কেউ খারাপভাবে নেবেন না। বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যক্তি রয়েছেন যিনারা বেশ কিছু ইনোসেন্ট ফার্মারদের সারাক্ষণ ভুল বুঝিয়ে চলেন যে কালচার পন্ডে WSSP বা রেড ভাইরাস এলেও ওনার কাছে এমন কোনো মেডিসিনের খোঁজ রয়েছে যার সাহায্যে WSSP বা রেড ভাইরাস খুব সহজে দূরীভূত হয়ে যাবে। প্রিয় চাষি বন্ধু, আপনাকে বলি, কোনো ব্যক্তি যদি আপনার সামনে এরকম স্টেটমেন্ট পেশ করে, সেক্ষেত্রে কোনো গুরুত্ব দেবেন না ওনাকে, বা ওনার কথা আপনি কোনোভাবেই বিশ্বাস করবেন না। এক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করি। যে সমস্ত পণ্ডে WSSP অ্যাটাক করবে, উক্ত পণ্ডগুলিকে মেডিসিন প্রয়োগের মাধ্যমে কোনোভাবেই রিকভার করা যায় না। এই রোগ তাড়াবার জন্য উপযুক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। আর আমাদের দেশে চিংড়ি এবং মাছ চাষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এর ফলে আপনার গুরুতর দণ্ডনীয় অপরাধ হতে পারে। তাই চিংড়ি অথবা মাছ চাষ করতে গিয়ে ভুলেও এই প্রকার চেষ্টা কখনোই করবেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণরূপে তুলে ধরব WSSP বা রেড ভাইরাস কেন আসে, কিভাবে ছড়ায় এবং এর উপযুক্ত প্রতিরোধক ব্যবস্থা নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমেই উল্লেখ করি, আপনি যদি কোনোভাবেই জানতে পারেন যে কালচার পন্ডে WSSP পজিটিভ হয়েছে, তাহলে ইমিডিয়েট পুকুরটিকে হারভেস্ট করে দিন। এই অবস্থায় ট্রিটমেন্ট করলে বেশ কিছু কস্টলি মেডিসিন আপনি প্রয়োগ করে ফেলবেন পুকুরে। আপনি যেভাবেই ট্রিটমেন্ট করে এগিয়ে নিয়ে যান না কেন, আপনাকে তো হারভেস্ট করতেই হবে, এবং হারভেস্টের পর্যায়ে হয়তো 50%ও বায়োমাস পাবেন না। কালচার করতে গিয়ে প্রবল লোকসান করবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে WSSP পজিটিভ পণ্ড মানেই ইমিডিয়েট হারভেস্ট। কথিত আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। শরীরে রোগ বাসা বাঁধার পরবর্তী সময়ে ওষুধ সেবন করাচ্ছে, যাতে রোগ না আসে তার জন্য উপযুক্ত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ভীষণ জরুরি বলে আমি মনে করি। সুতরাং কালচার চলাকালীন অবস্থায় প্রত্যেক 25 থেকে 30 দিন অন্তর একবার করে ভাইরাস গার্ড করে রাখলে পুকুরে ভাইরাস আসার কোনো চান্স থাকবে না। এই জন্য পরিস্থিতি পর্যালোচনা করে কালচার রানিং স্টেজে মান্থলি একবার করে ভাইরাস গার্ড করে রাখবেন। বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের উপর ডিপেন্ড করে পন্ডে রেড ভাইরাস বা WSSP চলে আসে। আমি এক এক করে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমত উল্লেখ করি, চিংড়ির ছোট অবস্থায় যদি ইজি মল্টিং না হয়, সেক্ষেত্রে এই প্রবলেম এসে যাবে। আপনার চিংড়ির বয়স যথাক্রমে 30 থেকে 40 দিন হয়ে থাকলে সেক্ষেত্রে প্রতি 3 থেকে 4 দিন অন্তর একবার করে মল্টিং করার কথা চিংড়িগুলো। ওই পরিস্থিতিতে 3 থেকে 4 দিনে একবার মল্টিং না হয়ে 5 থেকে 7 দিন বা তার পরবর্তী সময়ে চিংড়ি যদি মল্টিং করে থাকে, সেক্ষেত্রে উক্ত পুকুরে WSSP অ্যাটাক করবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কঠোরভাবে পন্ডে বায়োসিকিউরিটি মেনটেন করানো। আপনি ভেনামি চিংড়ি চাষ করছেন, কিন্তু কালচার পন্ডের চারদিকে খুব ভালো করে ক্রাব নেট দিয়ে ঘিরেননি, বা পুকুরে সিলিং বরাবর বার্ড ফেন্সিং সুতো দিয়ে আবদ্ধ করেননি, যার ফলে ক্যারিয়ার বার্ডগুলো আপনার পুকুরে পড়তে আছে, যেমন পানকৌড়ি, বক কিংবা মাছরাঙা ইত্যাদি। উক্ত পাখিগুলো ভাইরাসের ক্যারিয়ার হিসাবে কাজ করে থাকে। সঙ্গে পুকুরের প্রবেশদ্বারে স্যানিটাইজ সিস্টেম করে রাখেননি। অবাধে যে কোনো ব্যক্তি আপনার পুকুরে প্রবেশ করছে উইথাউট স্যানিটাইজেশন, সেক্ষেত্রে এই অবস্থায় আপনার পন্ডে WSSP অ্যাটাক করতে পারে। প্রজেক্টের প্রবেশদ্বারে বিভিন্ন অবাঞ্ছিত পশু পাখির অবাধ প্রবেশ রোধ না করবার কারণে কালচার পন্ড WSSP ইফেক্টেড হতে পারে। পুকুরের চারদিকে খুব ভালো করে না ঘিরবার কারণে বাইরে থেকে যদি কুকুর, শেয়াল বা অন্যান্য প্রাণী পুকুরের জলে এসে পড়ে, সেক্ষেত্রে
আপনার পন্ডে রেড ডিজিজ অ্যাটাক হতে পারে। একটা উদাহরণের সাহায্যে বলি, যদি কোনো এফেক্টেড পন্ড অর্থাৎ ভাইরাস আক্রান্ত পুকুরে পানকৌড়ি কিংবা বক নেমেছিল, উক্ত বকটি আপনার প্রজেক্টে এসে নামলো, তখন ওই পাখিটি ভাইরাসের ক্যারিয়ার হিসাবে কাজ করলো। এর ফলে আপনার পুকুরেও এই ভাইরাস আক্রান্ত হওয়ার চান্স থাকবে। আপনি যদি উচ্চ ঘনত্বে চারা মজুত করেন, সেক্ষেত্রে মল্টিং প্রবলেম চলে আসবে, আর এই মল্টিং প্রবলেম আসার কারণে পন্ডে ভাইরাস এফেক্ট হতে পারে। এই ব্যাপারটিকে একটি উদাহরণের সাহায্যে বোঝাই। ধরুন আপনার একটি পুকুর রয়েছে যার এরিয়া যথাক্রমে 1000 স্কোয়ার মিটার। এই এরিয়াতে আপনি 40 থেকে 50,000 ভেনামি চারা মজুত করে কালচার করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, বহু চাষি বন্ধু অধিক উৎপাদন লাভের আশায় অত্যাধিক পরিমাণে চারা মজুত করছেন। যেমন 1000 স্কোয়ার মিটার এরিয়াতে কেউ কেউ 70 থেকে 80,000, আবার কোনো ক্ষেত্রে 90,000 থেকে 1 লাখ, আবার কোনো ক্ষেত্রে 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত সিড স্টকিং করে কালচার করছে, যা আপনার কালচার পন্ডের তুলনায় এক্সট্রিম লেভেলে হয়ে যাচ্ছে স্টকিং ডেন্সিটি। অর্থাৎ আপনার পুকুরে যে পরিমাণ বায়োমাস ধরার ক্ষমতা রয়েছে তার থেকে অনেক বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, ফলে আপনার পুকুর ভাইরাস আক্রান্ত হওয়ার চান্স থাকবে। উচ্চ ঘনত্বে চাষ করতে গিয়ে যে সমস্ত পুকুরগুলি ভাইরাস আক্রান্ত হয়, তার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ চিংড়ি থাকার কারণে কালচার চলাকালীন অবস্থায় পুকুরে ক্ষতিকর টক্সিক গ্যাস ভিন্নভাবে লোড হয়ে যাচ্ছে। অতিরিক্ত পরিমাণ বায়োমাস থাকবার কারণে পুকুরের বটম লেভেল চিংড়ি সবসময়ের জন্য আঁচড়াতে আছে, যার ফলে বটম লেভেল নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে অত্যাধিক পরিমাণ চারা থাকবার কারণে পুকুরের ডিও লেভেল সবসময় কমে যাচ্ছে, এবং প্রতিনিয়ত কালচার চলাকালীন অবস্থায় ওয়াটার প্রোবায়োটিকের যথেষ্ট ক্রাইসিস দেখা দেবে। অতিরিক্ত খাদ্য পড়বার কারণে পুকুরে এনিমি ব্যাকটেরিয়া দ্রুত ইনক্রিজ হবে, যার ফলে পুকুরের ওয়াটার প্যারামিটার্স বারে বারে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ অ্যাবনর্ম্যাল হয়ে পড়বে। এই রকম কন্ডিশান বেশ কয়েকদিন যাবৎ চলতে থাকলে কালচার পন্ড রেড ভাইরাস অ্যাটাক হবেই। এবার আসা যাক সঠিক সময় এবং উপযুক্ত পরিমাণে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার না করা। আপনি পুকুরে চারা মজুত করে দিয়েছেন, 10 থেকে 12 দিন চলে গেছে, কিংবা 20 থেকে 25 দিন বয়স হয়ে গেছে, তারপর কি করলেন, ট্রে টেনে দেখছেন যে চিংড়িগুলো সুস্থ স্বাভাবিক রয়েছে, বা আপনি নেট ফেলে দেখছেন ছোট অবস্থায় খুব স্বচ্ছভাবে চিংড়ি দেখতে পাচ্ছেন, এবং পর্যবেক্ষণ করছেন যে চিংড়ি সুস্থ স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই আপনি কি করলেন, ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করলেন না সময় মতো। এইভাবে চলতে চলতে 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন কিংবা 1 মাস চলে যাচ্ছে, তা সত্ত্বেও আপনি ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করছেন না। এর ফলে কি হচ্ছে, পুকুরে দ্রুত এনিমি ব্যাকটেরিয়া ইনক্রিজ হয়ে কালচাররত চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে অনেক কমিয়ে দিচ্ছে। কালচার পন্ডের এনিমি ব্যাকটেরিয়া দমন করে থাকে ওয়াটার প্রোবায়োটিক, অর্থাৎ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, যাকে আমরা বলে থাকি চিংড়ির উপকারী ব্যাকটেরিয়া। এনিমি ব্যাকটেরিয়াগুলোকে দমন করে থাকে চিংড়ির ফ্রেন্ড ব্যাকটেরিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়াটার প্রোবায়োটিক। এই ওয়াটার প্রোবায়োটিকের ঘাটতি থাকবার কারণে পুকুরের অর্গানিক লেভেল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ কালচার পন্ডে অপকারী ব্যাকটেরিয়া দমন না হবার কারণে কালচার পন্ড লাল রোগ অর্থাৎ রেড ভাইরাসে আক্রান্ত হবে। আবার বিশেষ ক্ষেত্রে দেখা যাবে আপনি হয়তো ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করছেন, কিন্তু উপযুক্ত এবং সঠিক প্রয়োগবিধি না মেনে অ্যাপ্লাই করছেন। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বলি, পুকুরে ওয়াটার প্রোবায়োটিকের প্রয়োজন আছে 250 গ্রাম, আপনি 150 গ্রাম দিচ্ছেন কিংবা 200 গ্রাম দিচ্ছেন, সেক্ষেত্রে কালচার পন্ডে ওয়াটার প্রোবায়োটিকের ঘাটতি থেকেই যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনি যে সমস্ত ওয়াটার প্রোবায়োটিক পারচেস করছেন তার কৌটো কিংবা প্যাকেটের গায়ে 150 গ্রাম পার 1000 স্কোয়ার মিটার এরিয়ায় ডোজেস লেখা রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করলেন, 1000 স্কোয়ার মিটারে 150 গ্রাম দিয়ে দিলেন, কিন্তু ওয়াটার প্রোবায়োটিকের ক্রাইসিস দেখা যাবে পন্ডে। কেন? ওই 150 গ্রাম প্রোবায়োটিক কার্যকরী হবে যে সমস্ত পুকুরের জলের উচ্চতা 3.5 থেকে 4 ফুট থাকবে। দেখা যাবে আপনার পুকুরের জলের উচ্চতা 5 ফুট বা তার অধিক রয়েছে, সেক্ষেত্রে ওই 150 গ্রাম প্রোবায়োটিক অ্যাপ্লাই করা মানে উপযুক্ত পরিমাণে কাজ হবে না। এছাড়াও আপনি যে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করছেন তার মধ্যে ব্যাসিলাস গ্রুপ কম্পোজিশন যদি সঠিক মাত্রায় না থাকে, সেক্ষেত্রে প্রোবায়োটিক অ্যাপ্লাই করা আপনার বেকার হয়ে যাবে। তাই ব্যাসিলাস স্ট্রেংথ সঠিক মাত্রায় জেনে তবেই প্রোবায়োটিক পারচেস করে পুকুরে অ্যাপ্লাই করবেন। ডব্লিউএসএসবি আসার একটা বিশেষ কারণ হচ্ছে ওয়াটার প্যারামিটার সঠিক না থাকা। এখানে ওয়াটার প্যারামিটার্স বলতে আমরা বুঝি ওয়াটার স্যালিনিটি, পিএইচ, অ্যালকালিনিটি, টোটাল হার্ডনেস, অ্যামোনিয়া, নাইট্রেট, কার্বনেট, বাইকার্বনেট, ভিব্রিও ইটিসি।
আপনার কালচার পন্ডে প্রত্যেকটা ওয়াটার প্যারামিটারস যদি সঠিক রেঞ্জে না থাকে, সেক্ষেত্রে কালচার পন্ডে ভাইরাস আসতে পারে। একটা উদাহরণের সাহায্যে বোঝাই। ধরুন আপনার পুকুরের ওয়াটার স্যালিনিটি হাই রয়েছে, পিএইচ থাকা উচিত ছিল 8.2 থেকে 8.5, সেই জায়গায় আপনার পুকুরে পিএইচ রয়েছে 8.7 বা 8.6, সঙ্গে টোটাল অ্যালকেলিনিটি এবং টোটাল হার্ডনেস লেভেলও অপটিমাম রেঞ্জের চেয়ে বেশি রয়েছে। সেক্ষেত্রে কালচাররত চিংড়িগুলোর ইজি মল্টিং করতে সমস্যা হবে। আর কালচাররত চিংড়ি বিশেষ করে ছোট অবস্থায় যদি ইজিলি মল্টিং করতে না পারে, সেক্ষেত্রে ডবল সেল হয়ে ভাইরাস আক্রান্ত হবে। আপনি কালচার করবেন কিন্তু অথেন্টিক চারা যদি না মজুত করেন, সেক্ষেত্রে আপনার পন্ড ভাইরাস অ্যাটাক হতে পারে। উদাহরণ দিয়ে বলি, আপনি যে চারা মজুত করছেন, আপনি কি জানেন আপনি সঠিক চারা পারচেস করছেন যার মধ্যে ইএইচপি নেগেটিভ রয়েছে, WSSB নেগেটিভ আছে, উক্ত সিডটি PCR টেস্টেড এবং অথেন্টিক, এই সমস্ত রিপোর্টগুলি যদি সঠিক না হয়, সেক্ষেত্রে আপনার চারা ভাইরাস আক্রান্ত হওয়ার চান্স থাকবে। অর্থাৎ চারা ফেলা থেকে শুরু করে প্রথম 20 থেকে 30 দিন আপনি কোনো প্রবলেম দেখতে পাবেন না। এর পরবর্তী সময়ে আপনি নোটিস করবেন যে কালচার পন্ডটি ভাইরাস আক্রান্ত হয়েছে এবং আপনাকে হারভেস্টের মাধ্যমে চিংড়িগুলোকে তুলে দিতে হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণে ভাইরাস চলে আসে, সেটি হচ্ছে প্রয়োজনাতিরিক্ত মেডিসিনের ব্যবহার করা। আপনি হয়তো কোনো টেকনিক্যাল পার্সনের সাহায্যে বা নিজস্ব দায়িত্বে প্রয়োজনের অতিরিক্ত মেডিসিন পুকুরে অ্যাপ্লাই করলেন কালচার পন্ড সাকসেস করতে গিয়ে। আপনি যে চারাগুলো কালচার করছেন তার একটি নির্দিষ্ট পরিমাণ ক্যাপাসিটি রয়েছে মেডিসিনের চাপ নেবার। অতিরিক্ত পরিমাণে মেডিসিন অ্যাপ্লিকেশন করা মানে চিংড়িগুলোকে চাপ দেওয়া, আর কালচাররত ভেনামি চিংড়িগুলোর উপর চাপ পড়লে ওগুলো ট্রেসে চলে যায়। এই ট্রেস হওয়ার কারণে চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে কমে যাবে এবং সঙ্গে সঙ্গে ভাইরাস আক্রান্ত হয়ে পড়বে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কালচাররত চিংড়িগুলো স্বাভাবিকের থেকে বেশি মেডিসিন প্রয়োগ করবার কারণে ভারসাম্যহীন হয়ে ভাইরাসে আক্রান্ত হবে। আমি যে সমস্ত কারণগুলি উল্লেখ করলাম, এগুলো ছাড়াও যদি অন্য কোনো কারণে ভাইরাস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে উল্লেখ করবেন। এতক্ষণ যাবৎ আলোচনা করলাম কালচাররত চিংড়িগুলো কেন ভাইরাসে আক্রান্ত হয়। এবার সম্পূর্ণ বিস্তৃতভাবে আলোচনা করব কালচার পন্ডে যাতে ভাইরাস না আসে তার জন্য আমরা কী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমেই উল্লেখ করেছি যে কালচার পন্ড যদি WSSB ভাইরাস অ্যাটাক করে, সেক্ষেত্রে আমরা কোনোভাবেই পন্ডটাকে রিকভার করতে পারবো না, যতই ট্রিটমেন্ট করি না কেন। এই WSSB বা রেড ভাইরাস যাতে না আসে তার জন্য আমরা কিছু প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেব। এই ব্যবস্থাগুলি হচ্ছে, প্রথমেই আসে কালচার পন্ডের বায়োসিকিউরিটি কঠোর করা, অর্থাৎ কালচার পন্ডের জৈব নিরাপত্তা সুনিশ্চিত করা, অর্থাৎ বাইরে থেকে যে কোনো জীবের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা। কালচার পুকুরের চারদিকে ক্রাবনেট দিয়ে খুব ভালো করে আবদ্ধ করতে হবে এবং পুকুরের উপরিভাগে বার্ড ফেন্সিং সুতো দিয়ে আবদ্ধ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে স্টকিং ডেনসিটি। প্রত্যেকটি পন্ডে নির্দিষ্ট পরিমাণ বায়োমাস উৎপাদন করার ক্যাপাসিটি রয়েছে। আপনি যদি এর অধিক পরিমাণে পুকুরে চারা মজুত করে থাকেন, সেক্ষেত্রে কালচার করতে গিয়ে নানা রকম সমস্যার মুখোমুখি হবেন। একটা উদাহরণ দিয়ে বলি, একটি পুকুরে আপনি চারা মজুত করলেন যার আয়তন হচ্ছে 1 বিঘা। উক্ত পুকুরটিতে 50 থেকে 60,000 পিস চারা খুব সুস্থ স্বাভাবিকভাবে কালচার করে তোলা যায়। কিছু কিছু চাষি বন্ধু আছেন উক্ত পুকুরটিতে অধিক বায়োমাস পাওয়ার আশায় 80 থেকে 90,000 পিস পর্যন্ত চারা মজুত করেছেন। আবার কোনো কোনো চাষি বন্ধু রয়েছেন যারা উক্ত পুকুরে 1 লাখ থেকে 1,30,000 পর্যন্ত চারা মজুত করেছেন। স্বাভাবিকভাবে বলতে গেলে আপনার পন্ডে ওভার স্টকিং হয়ে গেছে। এইভাবে অতিরিক্ত ডেনসিটিতে চাষ করলে অত্যাধিক চিংড়ি থাকবার কারণে একটা পুকুরের কালচাররত চিংড়িগুলোর ইমিউনিটি পাওয়ার অনেক কম হবে, যার ফলে চিংড়িগুলো রোগাগ্রস্ত হয়ে যাবে এবং পুকুরে ভাইরাস অ্যাটাক করবে। এবার আসি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, সেটি হচ্ছে সঠিক চারা নির্বাচন করতে হবে। আপনি হার্ডলাইন অথবা গ্রোথ লাইন যেই প্রকৃতির চারা মজুত করুন না কেন, সঠিক জেনেই তবেই পারচেস করবেন। চারা সম্পূর্ণ অথেন্টিক এবং অরিজিনাল হতে হবে, অর্থাৎ WSSB নেগেটিভ, EHP নেগেটিভ এবং PCR টেস্টেড অথেন্টিক চারা মজুত করুন। এছাড়াও কালচার রানিং অবস্থায় ওয়াটার প্রোবায়োটিক এবং মিনারেলসের যথাযথ ব্যবহার করবেন। আপনি যদি সায়েন্টিফিক্যালি ভেনামি চিংড়ির চাষ করে থাকেন, সেক্ষেত্রে ছোট অবস্থায়
উইকলি দুবার 3 থেকে 4 দিন অন্তর মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন। কারণ চিংড়ি ছোট অবস্থায় দ্রুত মল্টিং করে 3 থেকে 4 দিন অন্তর। চিংড়ির বয়স যখন 40 দিন ক্রস করে যাবে তখন উইকলি একবার করে মিনারেলস অ্যাপ্লিকেশান করবেন। আবার ছোট অবস্থায় প্রত্যেক 10 দিন অন্তর একবার করে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। আবার চিংড়ির বয়স যখন 30 দিন ক্রস করবে তখন 7 দিন অন্তর একবার করে ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। এই নিয়মিত প্রোবায়োটিক এবং মিনারেলস অ্যাপ্লিকেশান করার ফলে জলের গুণগত মান ঠিক থাকবে, সঙ্গে চিংড়ির ইজি মল্টিং করতে কোনো সমস্যা হবে না। এবং প্রত্যেক 15 দিন অন্তর একবার করে কালচার পন্ডের বটম ট্রিটমেন্ট করবেন। তার সঙ্গে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সঠিক ফিড ম্যানেজমেন্ট। সঠিকভাবে ফিড ম্যানেজমেন্ট করলে পুকুরের বটম লেভেল নষ্ট হয় না। প্রত্যেক 2 থেকে 3 সপ্তাহ অন্তর একবার করে ল্যাব টেস্ট করবেন, বিশেষ করে পুকুরের জলের প্রত্যেকটা প্যারামিটার্স। সঙ্গে ভিব্রিও রিপোর্ট করবেন। কালচার পন্ডে যদি ওয়াটার পিএইচ লেভেল ঠিক না থাকে চেষ্টা করবেন ওয়াটার পিএইচটাকে সঠিক লেভেলে আনবার জন্য। টোটাল হার্ডনেস লেভেল যদি হাই থাকে সেক্ষেত্রে ইডিটিএ পাউডার ইউজ করে হার্ডনেস লেভেল কমাবেন। পুকুরে অ্যামোনিয়া গ্যাস দেখা দিলে ইউকা পাউডার অথবা লিকুইড ব্যবহার করার মাধ্যমে অ্যামোনিয়া দূর করবেন। আবার কালচার পন্ডে যদি নাইট্রেট দেখা যায় সেক্ষেত্রে নাইট্রেট কন্ট্রোল করবার জন্য গ্র্যানুয়েল সল্ট অ্যাপ্লাই করবেন। পুকুর থেকে ভিব্রিও তাড়ানোর জন্য প্রথমে ওয়াটার এক্সচেঞ্জ করবেন। ওয়াটার এক্সচেঞ্জ কমপ্লিট হলেই উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন। এবং চিংড়ির কালচার করতে আপনি যে প্রোডাক্ট অ্যাপ্লাই করছেন তার কার্যক্ষমতা যেন সঠিক থাকে সেটা জেনেই পারচেস করবেন এবং পরবর্তী সময়ে পুকুরে অ্যাপ্লাই করবেন। আমি একটি উদাহরণের সাহায্যে বোঝাই। সাপোজ আপনি একটি ওয়াটার প্রোবায়োটিক পুকুরে অ্যাপ্লাই করলেন যার মধ্যে উপযুক্ত পরিমাণ ব্যাসিলাস স্ট্রেংথ নেই, সেক্ষেত্রে আপনার করা ইনভেস্ট পুরোপুরি বেকার হয়ে যাবে। এবং কালচার চলাকালীন অবস্থায় ওয়াটার পিএইচ, টোটাল হার্ডনেস, অ্যামোনিয়া, নাইট্রেট, ভিব্রিও এই সমস্ত বিষয়গুলি কালচার চলাকালীন অবস্থায় প্রতিনিয়ত আপ অ্যান্ড ডাউন হতে থাকে। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে ওই প্রত্যেকটি সাবজেক্টই অপটিমাম রেঞ্জে রাখবার। একটি প্রজেক্ট বহু সংখ্যক পুকুর নিয়ে তৈরি হয়। কোনো প্রজেক্টের মধ্যে 10খানা পুকুর রয়েছে, কোনো প্রজেক্টের মধ্যে 20খানা পুকুর রয়েছে, আবার কোনো প্রজেক্টের মধ্যে 50খানা কিংবা 100খানাও পুকুর রয়েছে। একটি প্রজেক্টের মাঝখানে কোনো একটা পুকুর ভাইরাস আক্রান্ত হয়েছে। যে কালচার পন্ডটি ভাইরাসে আক্রান্ত হবে উক্ত পন্ডটিকে ইমিডিয়েট হারভেস্ট করবেন। হারভেস্ট করার পরবর্তী সময় পন্ডের চারিদিকে নেট দিয়ে খুব ভালো করে ঘিরে দেবেন, যাতে উক্ত পুকুর থেকে কোনো প্রকার কাঁকড়া কিংবা সাপ ইত্যাদি অন্য পুকুরে প্রবেশ করতে না পারে। উক্ত পুকুরে কালচাররত ওয়ার্কারকে অন্য কোনো পুকুরে কাজ করতে দেবেন না। আক্রান্ত পন্ডে ব্যবহৃত সরঞ্জামগুলো অন্য কোনো পুকুরে কখনোই ব্যবহার করবেন না, বিশেষ করে বালতি, মগ, জাল ইত্যাদি। ভাইরাস আক্রান্ত পুকুরের চারপাশে যে সমস্ত কালচার পুকুরগুলি থাকবে প্রত্যেকটা পুকুরের জলের নমুনা সংগ্রহ করবেন এবং অথেন্টিক প্রপার ল্যাবরেটরিতে গিয়ে ওয়াটার সমস্ত প্যারামিটার্স চেক করবেন। সঙ্গে ভিব্রিও টেস্ট গুরুত্বপূর্ণভাবে করবেন। এই ভিব্রিও টেস্টের রিপোর্টটা যেন অথেন্টিক হয় সেটার দিকে বিশেষভাবে নজর রাখবেন। ওয়াটার প্যারামিটার্সে যেসব বিষয়গুলি ঘাটতি থাকবে উক্ত ঘাটতিগুলোকে মেটাবার জন্য উপযুক্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করবেন। যে সমস্ত পন্ডে ভিব্রিও টেস্ট রিপোর্ট অ্যাবনর্মাল আসবে, অর্থাৎ গ্রিন কলোনি এবং ইয়েলো কলোনি সঠিক থাকবে না, উক্ত পন্ডগুলিতে ইমিডিয়েট ওয়াটার এক্সচেঞ্জ করবেন। ওয়াটার এক্সচেঞ্জ করার পরবর্তী সময় 24 ঘন্টার মধ্যে স্ট্রং কোয়ালিটির ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করবেন হাই ডোজেস করে। এর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চিংড়ির গাটলাইনগুলোকে সুস্থ রাখার জন্য ফিডের সাথে গাট প্রোবায়োটিক খাওয়াবেন। তার সঙ্গে অন্যান্য পুকুরগুলোতে ফিড ম্যানেজমেন্ট অথেন্টিকভাবে করবেন। প্রয়োজন হলে ফিড দেবার পরিমাণটা 20% হলেও কমিয়ে দেবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অবস্থায় চিংড়ির হেপাটোপ্যানক্রিয়াস ঠিক রাখতে হবে। সেই জন্য হেপাটোপ্যানক্রিয়াস রিলেটেড যে সমস্ত ফিড সাপ্লিমেন্ট রয়েছে ওগুলো ফিডের সাথে মিশিয়ে চিংড়িকে খাওয়াতে পারেন, যার ফলে চিংড়ির হেপাটোপ্যানক্রিয়াস নামক অংশটি গ্রিন কালারে থাকবে, অর্থাৎ সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকবে। এই অবস্থায় আপনার যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে উইকলি দুবার করে মিনারেলস অ্যাপ্লিকেশন করতে হবে এবং পরিস্থিতি এবং প্রয়োজন বিশেষে 2 থেকে 3 বার ওয়াটার প্রোবায়োটিক অ্যাপ্লাই করতে হবে। এইভাবে কন্টিনিউয়াসলি প্রোবায়োটিক এবং মিনারেলস অ্যাপ্লিকেশন করার মাধ্যমে এফেক্টেড পন্ডের চারপাশে পন্ডগুলোকে 2 থেকে 3 সপ্তাহ সঠিকভাবে কালচার করে নিয়ে যেতে পারেন, তাহলে 90% অ্যাভাব চান্স থাকবে কালচার পন্ডের আশেপাশে যে স্বাভাবিক পন্ডগুলো রয়েছে ওগুলো ভাইরাস এফেক্টেড হবে না। প্রত্যেকটি প্রোডাক্ট অ্যাপ্লিকেশান করার পূর্বে অথেন্টিকতা এবং সঠিক প্রয়োগবিধি মেনে অ্যাপ্লাই করবেন, অন্যথায় কালচাররত চিংড়িগুলো
বিশদভাবে ট্রেসে চলে যেতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বন্ধু অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপিরেশান যোগাবে। বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন। কালচার সম্বন্ধিত যে কোনো মতামত জানতে সরাসরি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।